আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মিলন। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব। অর্থাৎ প্রতিটা যৌথ আমরা জানি কোম্পানির মূলধন হিসাব যেটা করে, অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠানই বছরের গঠনের শুরুতে মূলধন সংগ্রহ করে। এই সংগ্রহিত মূলধনটা কিভাবে সংগ্রহ করে বা এটা হিসাব ভুক্তির নিয়মগুলা কি, আজকে আমরা মূলত এখানে এটাই জানবো। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আর আমার এই আসলে এখানে ইমেল আইডিটা বা ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি বলছিলাম কারো যদি শীটের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার ইমেইলটা লিখে দিবেন কমেন্ট বক্সে। আমি অবশ্যই আপনাদেরকে হার্ড কপিটা পিডিএফ কপিটা পাঠাবো। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আসি শেয়ার। শেয়ারটা কি? শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে। অর্থাৎ কোম্পানির যে মূলধন থাকে, শেয়ার মূলধন, ওই শেয়ার মূলধনকে কোম্পানি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। মূলধনকে কোম্পানি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। এই ভাগ করে এগুলা প্রত্যেকটা ভাগকে এক একটা শেয়ার বলে। এখন শেয়ার মার্কেট এখন বর্তমানে ভার্চুয়াল হয়ে গেছে, বা এই অনলাইন ভিত্তিক। আগে কিন্তু শেয়ার মার্কেট এরকম ছিল না। এটা নতুন পদ্ধতিতে শেয়ার মার্কেটটা আসলে নতুন ভাবে শেয়ার ক্রয় বিক্রয় হয় অনলাইনে। আপনি ঘরে বসেও শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন। তাহলে শেয়ার মার্কেট হচ্ছে যেখানে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। এটা আসলে কোনো নরমালি আমরা কাঁচা বাজার বা এই টাইপের কোনো বাজার না। এটা এক ধরনের বাজার যেখানে শেয়ারটা ক্রয় বিক্রয় করা হয়। এটা ব্রোকার হাউসের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। আর বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ হচ্ছে দুইটা। আর প্রথমটা হচ্ছে ঢাকায়, দ্বিতীয়টা হচ্ছে চট্টগ্রামে। দুই ধরনের মার্কেট আছে আমাদের শেয়ার বাজারে। দুই ধরনের মার্কেট আছে, একটা প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি? শেয়ারটা যখন বাজারে আসবে শেয়ারটা যখন বাজারে আসবে তখন প্রাইমারি মার্কেটের মাধ্যমে আসে। এরপরে যখন শেয়ারটা আমি সেল করে দিই তখন এটা সেকেন্ডারি মার্কেটে চলে যায় বা সেকেন্ডারি শেয়ার হয়ে যায়। তাহলে প্রাইমারি মার্কেটে শেয়ারগুলো আসতে হয় আইপিওর মাধ্যমে। প্রাইমারি মার্কেটে আসে শেয়ারগুলা আইপিওর মাধ্যমে। আইপিওটা কি? বা আইপিও আপনাদের অবজেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা আসে আইপিও। পূর্ণ অর্থ কি? তাহলে ইনিশিয়াল প্রাইমারি অফার। বা ইনিশিয়াল পাবলিক অফারও বলে এটাকে। আচ্ছা, যাই হোক, এখন আসি শেয়ার তিন ভাবে ইস্যু করা যায়। শেয়ারটা মূলত আমরা তিন ভাবে ইস্যু করতে পারি। একটা হচ্ছে সমহারে ইস্যু, মানে হচ্ছে বিক্রয় আর কি। কোম্পানি যখন শেয়ার গুলা বিক্রয় করে তিন ভাবে বিক্রয় করতে পারে। একটা হচ্ছে সমহারে। সমহারে মানে হচ্ছে লিখিত মূল্যে বা অবিহিত মূল্যে। লিখিত বলতে বোঝানো হয়েছে একটা শেয়ারের নির্দিষ্ট কিন্তু দাম থাকে, 10 টাকা, 100 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, এই ধরনের একটা নির্দিষ্ট দাম থাকে। ওই দামটাকে বলা হচ্ছে লিখিত মূল্য। তাহলে ওই শেয়ারের যেই দাম থাকে যখন মার্কেটে ওই দামে বিক্রয় করে, শেয়ারের যেই দাম থাকে যখন মার্কেটে ওই দামে বিক্রয় করে, তখন এটাকে আমরা বলতেছি সমহারে শেয়ার বিক্রয়। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে অধিহারে। অধিহারে হচ্ছে লিখিত মূল্য বা অবিহিত মূল্য থেকে বেশি নিবে। অধিহার শব্দটা, অধি মানে অধিক, হার মানে হারে, অধিক হারে। তাহলে লিখিত মূল্য বা অভিহিত মূল্য বলতে আমরা যেমন একটা শেয়ার যদি 10 টাকা হয়, আমি যদি 12 টাকা বিক্রয় করি, একটা শেয়ার যদি 10 টাকা হয়, আমি যদি 12 টাকায় বিক্রয় করি, 2 টাকাটা হচ্ছে অধিহার। মানে অর্থাৎ 10 টাকার বেশি নিচ্ছে 2 টাকা, ওই 2 টাকাটা হচ্ছে অধিহার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে অবহার বা বাট্টায়। অবহারকে আরো একটা নাম আছে উনাহার। যদি এটা বইটা আসে না, এই জন্য এটা আসলে উল্লেখ করি নাই। তাহলে অবহার, বাট্টা বা উনাহার। তাহলে অবহার বা বাট্টা হচ্ছে যে লিখিত মূল্যের চেয়ে যদি কম হয় সেটা হচ্ছে অবহার। ধরেন একটা 10 টাকার শেয়ার আমি 8 টাকায় বিক্রয় করলাম। একটা 10 টাকার শেয়ার যদি আমি 8 টাকায় বিক্রয় করি তাহলে 2 টাকা কম বিক্রয় করছি।
ওই 2 টাকা যেটা কম বিক্রয় করছি ওই 2 টাকাটা হচ্ছে অবহার। 2 টাকাটা যে কম বিক্রয় করছি সেটা হচ্ছে অবহার। এখন এই কোম্পানি আইন অনুযায়ী কিন্তু একটা অবহারের একটা নির্দিষ্ট রেট আছে। আমি চাইলেও ইচ্ছা মতো আমি 10 টাকা শেয়ার 50 টাকা বিক্রি করতে পারবো, কিন্তু 10 টাকা শেয়ার চাইলেও 2 টাকা বিক্রি করতে পারবো না, কারণ আমার অবহারের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 10% এর বেশি হবে না। এটা আপনাদের অবজেক্টিভে আসে। তাহলে অবহারটা হচ্ছে 10% এর বেশি হইতে পারবে না কোম্পানি আইন অনুযায়ী। আচ্ছা, তাহলে কোম্পানি আমরা পড়ে আসছি, কোম্পানি দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক কোম্পানি, একটা হচ্ছে পাবলিক কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। তাহলে কোন কোম্পানিরা আসলে শেয়ার ইস্যু করে বা হস্তান্তর করতে পারে? একমাত্র পাবলিক কোম্পানিগুলাই শেয়ার হস্তান্তর করতে পারে অবাধে, আর কিন্তু সবাই পারে না, প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। এখন মূলধনের কিন্তু অনেক প্রকারভেদ আছে, মূলধনের অনেক প্রকারভেদ আছে। আমরা এই এগুলা মোটামুটি মূলধন গুলা সবগুলাই পরিচিত, আর্থিক বিবরণীতে আমাদেরকে লিখতে হয়। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, অলিখিত মূলধন, সরি অবিলিখিত মূলধন। আর অবিলিখিত মূলধনের আরেক নাম হচ্ছে সংরক্ষিত মূলধন। আমি একটু বর্ণনা দিই। অনুমোদিত মূলধনটা হচ্ছে কি, কোম্পানি যখন নিবন্ধন নেয় তখন একটা নির্দিষ্ট মূলধন নিয়ে নিবন্ধিত নিতে হয় আরজেসি থেকে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, আরজেসি থেকে অনুমোদন নিতে হয়, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। তারপর হচ্ছে কোম্পানি যেটা ইস্যু করে, ইস্যু মানে হচ্ছে আমি কোম্পানি চিন্তা করে আমি 10,000 শেয়ার ইস্যু করব কোম্পানির কাছে, তবে অনুমোদিত থেকে কিন্তু বেশি হবে না, ইস্যুকৃতটা অবশ্যই অনুমোদিত থেকে কম হইতে হবে। কারণ হচ্ছে ধরেন আপনার কাছে আছে 10,000 শেয়ার, আপনি যদি 10,000 শেয়ার ইস্যু করেন, এই ধরনের হয় না। এই জন্য ধরেন আপনার কাছে আছে 10,000 শেয়ার, আপনি ইস্যু করছেন 5,000 শেয়ার। বিলিখিত মূলধন, এই আমাদের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে ইস্যুকৃত এবং বিলিখিত সমান হয়। কেন? আমি যা ইস্যু করব তার চেয়ে বেশি বিলি করতে পারবো না, কারণ আমার ইস্যুকৃতটা সমান বিলিখিত হবে। আবার আবেদন কম পাইলে আবার বিলিখিতটা কম হয়। ধরেন আমি বলছি বিক্রয় করব 5,000, কিন্তু আবেদন করছে 4,000, তাহলে আমি 5,000 তো বিক্রি করতে পারবো না, কারণ আমার আবেদনে পাইছি 4,000, তখন আমার বিলিখিত মূলধন 4,000 হবে। আর আদায়কৃত মূলধন হবে যেটা আদায় হয়। অবিলিখিত মূলধন হচ্ছে যেই মূলধনটা আমরা বিলি করি না, অর্থাৎ অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত মূলধনের পার্থক্যটা। ধরেন আমার কাছে 10,000 শেয়ার আছে, আমি 8,000 শেয়ার ইস্যু করছি, তাহলে 10,000 থেকে 8,000 যদি ইস্যু করে ফেলি, আর থাকতেছে কত? 2,000। এই 2,000 হচ্ছে সংরক্ষিত মূলধন বা অবিলিখিত মূলধন। তাহলে এটা হচ্ছে থিওরির অংশ। এবার আমরা আসলে অঙ্কে যাই। তাহলে এই থিওরি গুলো আশা করি বারবার শুনলে আসলে বুঝা যাবেন, আর এখানে মুখস্থ করার কিছু নাই, এগুলো অবজেক্টিভের জন্য জাস্ট একটু করে ধারণা দিলাম। এবার আসেন, তাহলে কোম্পানি শেয়ারটা কিভাবে, কোম্পানি প্রথমে হচ্ছে প্রচারপত্র পত্রিকায় প্রচার করে, প্রচারপত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে তারা শেয়ার বিক্রয় করবে, কোম্পানি শেয়ার বিক্রয় করবে। এখন কোম্পানি শেয়ার বিক্রয় করলে কি হয়েছে, আপনার কোম্পানি শেয়ার বিক্রয় করলে কে কিনবে বা কিভাবে কিনবে, কেনার নিয়ম হচ্ছে আমাকে ফার্স্টে আবেদন করতে হবে, আমাকে ফার্স্টে আবেদন করতে হবে এটার জন্য। কিভাবে আবেদন করব? ব্যাংকের মাধ্যমে। আর মনে রাখতে হবে শেয়ারের সকল লেনদেন নগদে হয় না, সকল লেনদেন ব্যাংকে হয়। আচ্ছা, শেয়ার আবেদন পাওয়া গেল। তাইলে শেয়ারের প্রথমে বলছিলাম আপনি যখন শেয়ার কিনবেন তখন কোম্পানির কাছে টাকা দিয়ে আবেদন করতে হবে। যখন আপনি শেয়ার কিনবেন তখন কোম্পানির কাছে আপনি টাকা দিয়ে শেয়ারের আবেদনটা করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি যখন আবেদন করবেন তখন কোম্পানির ব্যাংকে টাকা ঢুকবে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ঠিক আছে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকাটা কোত্থেকে আসবে? আবেদন কত করছে ওই আবেদনের সাথে একটা শেয়ারের বিক্রয় মূল্য গুণ করতে হবে। এখন ওই যে আমি আগেও বলছিলাম বিক্রয় মূল্য কিন্তু তিন ভাবে হয়, একটা সমহারে, একটা অধিহারে, একটা অবহারে। সমহারেটা হচ্ছে যেটা লিখিত মূল্য থাকে সেটা, অবহারে মানে হচ্ছে কমে, আর অধিহারে মানে বেশিতে। তাহলে এখন এটা যদি বিক্রয় মূল্য অধিহারে হয় তাহলে লিখিত মূল্য চেয়ে বেশি হবে, শেয়ার প্রতি বিক্রয় মূল্য,
শেয়ার প্রতি বিক্রয় মূল্য গুণ আবেদনের পরিমাণ। শেয়ার প্রতি বিক্রয় মূল্য গুণ আবেদনের পরিমাণ। প্রথম জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদনের ক্রেডিট, শেয়ার প্রতি বিক্রয় মূল্য গুণ আবেদনের পরিমাণ। সেকেন্ড জাবেদায় আসি। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। শেয়ার আবেদনের টাকা প্রথম হয়েছে পাওয়া গেল। সেকেন্ড জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর। তাহলে আমি বলছিলাম এই যে আসলে আপনি যত শেয়ার ধরেন আপনি ইস্যু করছেন 20,000 শেয়ার, এখন ইস্যু 20,000 করছেন কিন্তু আবেদন পাইছেন 30,000 শেয়ারের। তাহলে ইস্যু যদি 20,000 হয়, আবেদন পাইছেন আপনি 30,000, তাহলে আপনি 30,000 জনকে তো শেয়ার দিতে পারবেন না। আগেও বলছি আবার বলি, শেয়ার যত ইস্যু করবেন তত ইস্যু বিলি করতে হবে, এর চেয়ে একটা শেয়ারও বেশি বিলি করা যাবে না। তাইলে এটা আইনি ঝামেলা আছে, যাই হোক এটা আপনারা বইতে কি রিড করলে বুঝে যাবেন। তাহলে শেয়ার আপনি যা ইস্যু করবেন তাই কিন্তু আপনি মূলধনে স্থানান্তর করবেন। তাহলে প্রথম জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা, ওই বলতে ওইখানে আগের পরিমাণটা এখানে আগেরটা বুঝাইছে। তারপর হচ্ছে শেয়ার অবহার ডেবিট হয়, শেয়ার অবহার ডেবিট হয়, শেয়ার অবহার ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এখানে একটা জিনিস খেয়াল করি, যেটা আমরা একই অঙ্কে কিন্তু অধিহার এবং অবহার দুইটাই থাকবে না। একই অঙ্কে অধিহার এবং অবহার কিন্তু দুইটাই থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে ধরেন একটা শেয়ার কমও বিক্রি করবেন বেশিতেও বিক্রি করবেন এটা না, একও বিক্রি করলে হচ্ছে সব কমে বিক্রি করতে হবে, নাহলে বেশি বিক্রি করতে হবে। তাহলে হচ্ছে শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখেন আমি কিন্তু এখানে পাশে অবশ্য লিখে দিছি, আপনার এখানে কার সাথে কার গুণ হবে। শেয়ার এই দুইটা জিনিসের সেম হবে, দুইটা জিনিসের সেম। শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার এবং বা শেয়ার প্রতি অবহার ইনটু ইস্যুকৃত শেয়ার। তাহলে মনে রাখতে হবে আগের ইয়াগুলোতে কিন্তু আপনি দিচ্ছেন কি শেয়ার, আগরগুলোতে আপনি কিন্তু এই ইস্যুকৃত আবেদন দিচ্ছেন, এখানে কিন্তু হবে যে ইস্যুকৃত শেয়ার। আপনি যত শেয়ার ইস্যু করবেন তত শেয়ারের কিন্তু মূলধনে লিখতে হবে ইস্যুকৃতটা। তাইলে ইস্যুকৃত শেয়ারটাই হচ্ছে আমার সবসময়, ইস্যুকৃত শেয়ারটাই একেবারে সবসময় এখানে মূলধনে লিখতে হবে। তাহলে শেয়ার প্রতি অবহার ডেবিট, ইস্যুকৃত শেয়ার সংখ্যা ক্রেডিট, শেয়ার প্রতি অধিহার ইন্টু ইস্যুকৃত শেয়ার। আবার মূলধনে কিন্তু আপনি শেয়ার অধিহারে বিক্রয় করেন আর অবহারে বিক্রয় করেন, এখানে কিন্তু মূলধনে আপনি লেখার সময় অবশ্যই লিখিত মূল্যের সাথে ইস্যুকৃত শেয়ারটা গুণ হবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট বলতে এখানে আমরা দেখেন আমি বলছিলাম আগেও যে আপনি 10,000 ইস্যু করছেন, আবেদন পাইছেন 15,000, 10,000 ইস্যু করছেন, আবেদন পাইছেন 15,000। এখন সবারই তো শেয়ার দিতে পারবেন না, এখন যাদেরকে শেয়ার দিবেন না তাদের অর্থগুলো তো অবশ্যই ফেরত দিতে হবে, এই যেটা অর্থটা ফেরত দিবেন সেটা ব্যাংক হিসাব ক্রেডিট। ইস্যু সংক্রান্ত খরচ, এখানে কয়েকটা ইস্যু সংক্রান্ত খরচ থাকে। অবলেহের কমিশন ডেবিট, অবলেহের কমিশন, ব্যাংক চার্জ বা প্রাথমিক খরচ, নর্মাল জাবেদা অবলেহের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিভাবে এটা, এখানে আসলে অনেক সময় শেয়ার প্রতি দিয়ে যায়, আর এখানে শেয়ার প্রতি খরচ ইনটু ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। ধরেন আপনার শেয়ার প্রতি খরচ বললো 1 টাকা, তাহলে ইস্যু যা করছেন তার সাথে গুণ করে এখানে টাকাটা বসবে, শেয়ার প্রতি খরচের সাথে ইস্যুকৃতটা গুণ করে বসাইতে হবে। 4 নাম্বার জাবেদা এটা আসলে সবসময় থাকে না। তারপর আমি লিখলাম শেয়ার দিয়ে কোনো সম্পত্তি ক্রয় করলে, শেয়ার দিয়ে যদি আমি কোনো সম্পত্তি ক্রয় করি, শেয়ার দিয়ে যদি আমি কোনো সম্পত্তি ক্রয় করি তাহলে শেয়ার দিয়ে সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নাম ডেবিট হবে। নরমালি অনেক সময় অধিহারে করে, এই অধিহারে এই করে, তাহলে অধিহারে যদি করে তাহলে অধিহার টাকাও ক্রেডিট করতে হবে, অধিহার টাকাও ক্রেডিট করতে হবে। এটা সবসময় থাকে না তো এই জন্য আসলে, তাহলে সম্পত্তির নামটা ডেবিট হবে, শেয়ার অধিহার ক্রেডিট হবে, শেয়ার মূলধনটা ক্রেডিট হবে। এখন অধিহারটা যদি না থাকে তাহলে কিন্তু অধিহারটা লেখা যাবে না, অধিহার না থাকলে অধিহার লেখার প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, এরপরে আসি, দেখেন আমি এখানে আর একটা নতুন জিনিস, অধিহারে বিক্রয় মূল্যটা কিভাবে আসবে, লিখিত মূল্য, লিখিত মূল্য, লিখিত মূল্য গুণ লিখিত মূল্যের সাথে
শেয়ার প্রতি অধিহারটা যোগ হবে। ধরেন একটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, অধিহার হচ্ছে 5 টাকা। একটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, অধিহার হচ্ছে 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে লিখিত মূল্য 100 টাকার সাথে ওই 5 টাকা যোগ করলে 105 টাকা। অবহারে বিক্রয় মূল্য কিন্তু কম হবে, বলছিলাম অবহার মানে হচ্ছে কম নিবে। তাহলে 100 টাকার যদি শেয়ার আপনি 10 টাকা কম নেন তাহলে 90 টাকা, তখন অবহারে বিক্রয় মূল্য হবে 90 টাকা। আর অনেক সময় শেয়ার সংখ্যা থাকে না, ওইটা বের করার নিয়ম হচ্ছে মোট শেয়ার মূলধনকে শেয়ার প্রতি লিখিত মূল্য দ্বারা ভাগ করলে কতগুলো শেয়ার আছে সেটা বের হবে। আচ্ছা, এখানে একটা আর্থিক বিবরণী দিছি আমি। আর্থিক বিবরণীটা মোটামুটি সবাই দেখলেই বুঝবেন, এখানে আসলে তেমন কিছু নাই। তাহলে দেখেন আর্থিক বিবরণীটা একটু খেয়াল করি। এই ফরম্যাটে আমরা আসলে এই জিনিসটা আসলে সবসময় থাকে না, এই জন্য এটা আমি আলাদা করে লিখছি। আর্থিক বিবরণীর ফরম্যাটটা হচ্ছে এটাই। স্থায়ী সম্পদ থাকতে পারে, যদি সম্পদ কিনে থাকবে, নাইলে বাদ, তাহলে এটা না লিখলেও চলবে। চলতি সম্পদ একটাই থাকবে, অলওয়েজ ব্যাংক জমা। চলতি সম্পদ অলওয়েজ একটাই থাকবে, ব্যাংক জমা। অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলি আমরা এটাকে। অসমন্বয়কৃত ব্যয়, অলিক সম্পদ অথবা ভুয়া সম্পদ। শেয়ার অবহার, শেয়ার অবহার, শেয়ার অবহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ। শেয়ার অবহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ। তবে অ্যাকাউন্টে সবগুলা থাকবে না, একটা বা দুইটার বেশি থাকে না। তারপরে আসি শেয়ার মূলধন ও দায়। শেয়ার মূলধন ও দায়, তাহলে শেয়ার মূলধনটা এইখানে এই জিনিসটা আসলে আপনারা 9-10 করেন নাই, এটা সম্পূর্ণ নতুন অংশ। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন হচ্ছে শেয়ার প্রতি কত টাকা, এটা অঙ্কের একদম উপরের লাইনে দেওয়া থাকে। তারপরে হচ্ছে এই ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, তাও শেয়ার প্রতি কত করে ইস্যু, শেয়ারের লিখিত মূল্যটা কত ইন্টু কত শেয়ার ইস্যু করছেন। আর সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে শেয়ার অবহারটা আসবে। শেয়ার অবহার থাকলে আসবে, না থাকলে এইটা না লিখলেও চলবে। আচ্ছা, যাই হোক, আমরা এবার একটা সমস্যায় চলে যাই। এখন অঙ্কটা আমি একটু মার্ক করে দিছি আপনাদের এই বোঝার জন্য মূলত। কারণ হচ্ছে এই এখানে যে টাকাগুলা মার্ক করা আছে এটাই হচ্ছে আসল জিনিস, এটা নিয়ে আমরা সবসময় যেটা প্রবলেম ফেস করি। আচ্ছা, তারপরে আসি যে একটা সমস্যা একটু শোনেন ভালো করে। নোকিয়া কোম্পানির শেয়ার প্রতি হচ্ছে 10 টাকা। নোকিয়া কোম্পানির শেয়ার প্রতি 10 টাকা দরে, শেয়ার প্রতি 10 টাকা দরে 10,000 শেয়ার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে। তাহলে এটা কোনো কাজ না, এখান থেকে একটা ইনফরমেশন আমার প্রয়োজন হচ্ছে একটা শেয়ারের দাম বা লিখিত মূল্য কত। তাহলে লিখিত মূল্যটা হচ্ছে শেয়ার প্রতি 10 টাকা। নোকিয়া কোম্পানি শেয়ার প্রতি 10 টাকা দরে 10,000 শেয়ার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 8,000 শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। তাহলে কোম্পানি ইস্যু করছে 8,000 শেয়ার, অধিহার কয় টাকা করে? 2 টাকা, অধিহার হচ্ছে 2 টাকা। কোম্পানি আপনার 8,000, তাহলে তার কাছে 10,000 শেয়ার ছিল কোম্পানির কাছে, কোম্পানি 8,000 শেয়ার ইস্যু করছে, তাহলে এখানে অবিলিখিত শেয়ার হচ্ছে 2,000। তারপরে আসি 2 টাকা অধিহারে, তাহলে 2 টাকা অধিহার মানে হচ্ছে একটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 10 টাকা, অধিহার হচ্ছে 2 টাকা, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। 10 টাকার সাথে 2 টাকা যোগ করলে 12 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে 12,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। তাহলে আমি বলছিলাম ইস্যু যা করবেন নর্মালি হচ্ছে তার চেয়ে বেশি আবেদন পাওয়া যায়। ইস্যু যা করবেন তার চেয়ে বেশি আবেদন পাওয়া যায়। যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলা বিলি করা হয়েছে, তাহলে আমি যা ইস্যু করছি তার চেয়ে বেশি বিলি করতে পারবো না, বিলি করছে ওই 8,000 শেয়ার। আর অতিরিক্ত আবেদনের টাকাটা এটা না বললেও সবসময় ফেরত দিয়ে দিতে হবে, কারণ যা ইস্যু শেয়ার দিবেন বাকিগুলোর টাকা ফেরত দিয়ে দিবেন। এটা আসলে কিভাবে তাদেরকে শেয়ার দিবে, এটা আসলে লটারির মাধ্যমে নির্বাচন করে পরিচালকরা। শেয়ার প্রতি 75.75 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে। তাহলে অবলেখককে কমিশন প্রদান করতেছে আপনার 0.075 করে, অর্থাৎ 75 পয়সা করে প্রতি শেয়ারে অবলেখকের কমিশন বাইর করতে প্রদান করে। আর এই অবলেখকের কমিশন বলছিলাম আগের স্ক্রিপ্টে
এখানে বলা হয়েছে এটা অলওয়েজ ইস্যুকৃত শেয়ারের সাথে অর্থাৎ 28,000 এর সাথে গুণ করে অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে আমাদের কি চাইছে মূলত এখানে দেখি একটু। তাহলে এখানে যেটা চাইছে মোট অধিহারের শেয়ার অধিহারের পরিমাণ, মোট শেয়ার অধিহারের পরিমাণ। তাহলে মোট শেয়ার অধিহারের পরিমাণটা আমি কিভাবে বের করতেছি? একটা শেয়ারের অধিহার হচ্ছে 2 টাকা। একটা শেয়ারের অধিহার 2 টাকা। উপরে দ্বিতীয় লাইনে আছে। একটা শেয়ারের অধিহার হচ্ছে 2 টাকা। কোম্পানি মোট ইস্যু করছে 8,000 শেয়ার। তাহলে মোট অধিহার হবে 2 টাকা ইন্টু 8,000 শেয়ার। 2 টাকার সাথে যদি আমি 8,000 শেয়ার গুণ করি তাহলে টোটাল হচ্ছে 16,000 টাকা। তাহলে মোট অধিহার পেয়ে গেলাম 16,000 টাকা। আমি চাইলে এটা ছক করেও করতে পারি, ছক না করেও করতে পারি। খতে বলছে প্রয়োজনীয় জাবেদা। আমি বলছিলাম জাবেদা মুখস্থ প্রথম দুইটা, আর খরচ থাকলে এখানে একটা বাড়তি, যেহেতু খরচ আছে এখানে 3টা জাবেদা হবে। তাহলে প্রথম দুইটা জাবেদা আগে আমরা ক্লিয়ার করি। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। জাবেদাগুলো কিন্তু একটু মুখস্থ করলে হয়ে যাবে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদনটা ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে বলছিলাম আবেদনের সাথে বিক্রয় মূল্য গুণ হবে। তাহলে একটা শেয়ারের দাম 10 টাকা, 2 টাকা অধিহার সহ 12 টাকা। একটা শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। একটা শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। আচ্ছা, তারপরে এখানে আবেদন পাইছি 12,000। তাহলে 12 ইন্টু 12,000 1,44,000 টাকা হচ্ছে টোটাল আবেদন পাওয়া গেছে। তাহলে এখন আমি শেয়ার দিব মূলত কয়জনকে? তাহলে শেয়ার দিতে হবে কিন্তু এই আমরা জানি যতগুলা আমরা ইস্যু করব তার চেয়ে বেশি শেয়ার আমরা প্রদান করতে পারবো না। এই জন্য আমি শেয়ার অধিহারে লিখছি, অধিহার যদি উপরে বের করছি, অধিহারে লিখছি 2 টাকা ইন্টু 8,000 শেয়ার। 2 টাকা ইন্টু 8,000 শেয়ার 16,000 টাকা। আর মূলধনে অলওয়েজ লিখিত মূল্য। লিখিত মূল্য মানে হচ্ছে একটা শেয়ারের দাম কত করে। ওই লিখিত মূল্যের সাথে আমি 8,000 গুণ করব। তাহলে ইস্যুকৃত শেয়ারটা 8,000 গুণ করলে আমার কত দাঁড়াচ্ছে? 80,000। এখন এই ব্যাংক হিসাবটা হচ্ছে যাদেরকে ফেরত দিছি তাদের জন্য। এখন ফেরত কত দিছি আমি যদি একটু 2-3 ভাবে করা যায় এটা। ফার্স্ট হচ্ছে যে আমি ফেরত হচ্ছে যে টোটাল হচ্ছে 12,000 শেয়ার আবেদন পাইছি, ইস্যু করছি 8,000 শেয়ার। তাহলে 12,000 থেকে 8 গেলে আর 4,000 শেয়ার। তাহলে 7,000 শেয়ার যেটা আবেদন বেশি পাইছি তাদের টাকা করে 12 টাকা করে ফেরত দিয়ে দিচ্ছি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই ডেবিট থেকে এই দুইটা ক্রেডিট বাদ দিলে আমার কিন্তু 48,000 টাকাই আসতেছে। 3 নাম্বার জাবেদা হচ্ছে যেহেতু খরচ আছে, এই জাবেদাটা খরচ না থাকলে এই জাবেদাটা কিন্তু হবে না। খরচ না থাকলে এই জাবেদাটা হবে না। অবলেখকের কমিশন দিছে 75 পয়সা করে। 75 পয়সা ইন্টু 8,000 শেয়ার। কারণ বলছিলাম খরচটা অলওয়েজ ইস্যুকৃত শেয়ারের সাথে গুণ হয়। অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 0.75 ইন্টু 8,000, 0.75 ইন্টু 8,000। এখন আসেন আর্থিক বিবরণীটা। আর্থিক বিবরণীর ফরম্যাটটা একটু মুখস্থ করে ফেলবেন, কারণ আর্থিক বিবরণীর ফরম্যাটটা মুখস্থ করলে মোটামুটি আসলে এটা পারা যায়। আর এটা মোটামুটি যেমন এইখানে কোনো স্থায়ী সম্পদ নাই, এই জন্য আমরা স্থায়ী সম্পদটা লিখতে হয় নাই। এটা চাইলে কেউ না লিখলেও কোনো প্রবলেম নাই, আমি রাখছি জাস্ট এর জন্য। তার হচ্ছে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদটা একটাই চলতি সম্পদ, ব্যাংক জমা। ব্যাংকে কয় টাকা জমা আছে দেখেন। এই ব্যাংক জমাটা কিভাবে বের করবো আমরা? ব্যাংক জমাতে হচ্ছে ডেবিট পাশে ব্যাংকে 1,44,000 টাকা আছে, আর ক্রেডিট পাশে ব্যাংকে 48,000 টাকা আছে, এখানে 6,000 টাকা। তাহলে আমরা ডেবিট পাশের ব্যাংক থেকে যদি ক্রেডিট পাশের ব্যাংকটা বাদ দিই তাহলে আমার বের হয়ে যাচ্ছে ব্যাংকে জমাটা কত আছে। তাহলে আমি বের করে 90,000 টাকা। আর অসমন্বয়কৃত ব্যয়টা আগেও বলছি, এখানে 4টা এন্ট্রি আসতে পারে, তার মধ্যে যেহেতু অবলেখক কমিশন আছে অসমন্বয়কৃত ব্যয়। তাহলে আমি যেটা পাচ্ছি অসমন্বয়কৃত ব্যয় যেটা পাইতেছি কত? 6,000। তাহলে 6,000 এবং 90,000 টোটাল 96,000 টাকা। যাক, সম্পদের সাইড 96,000 টাকা আসছে। এবার দায়ের সাইড আসি। একদম প্রথম লাইনে বলা ছিল শেয়ার প্রতি 10 টাকা করে 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে। তাহলে শেয়ার প্রতি 10 টাকা দরে 10,000 শেয়ার।
তাহলে টোটাল 1 লক্ষ টাকা। আর এখানে এই টাকার নিচে অলওয়েজ কিন্তু আমাদেরকে ডাবল মার্ক করতে হবে। এটা যোগও আসবে না, বিয়োগও আসবে না, এটা জাস্ট বসানো। ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 10 টাকা। মনে রাখবেন, মূলধনে অলওয়েজ লিখিত মূল্যটা আসবে, অধিহার থাকলেও আসবে না, অবহার থাকলেও আসবে না। তাহলে 10 টাকা করে ইন্টু ইস্যুকৃত শেয়ার হচ্ছে 8,000 শেয়ার। প্রতি শেয়ার প্রতি, একটু ছোট্ট মিস্টেক হয়েছে, প্রতি শেয়ার 8,000, সরি, প্রতি শেয়ার হচ্ছে 10 টাকা দরে। প্রতি শেয়ার হচ্ছে 10 টাকা দরে, প্রতি শেয়ার 10 টাকা দরে 8,000 শেয়ার। তাহলে প্রতি শেয়ার হচ্ছে 10 টাকা দরে 8,000 শেয়ার, 80,000 টাকা। আর এখানে আরেকটা এন্ট্রি আসতেছে, সেটা হচ্ছে কি শেয়ার অধিহার। আরেকটা শিরোনাম সঞ্চিতি উদ্বৃত্তের আন্ডারে আসবে শেয়ার অধিহার 16,000 টাকা। তাহলে টোটাল আমার 96,000 টাকা। তাহলে দেখেন সম্পদ যত হবে দায়ও তত হবে। যাই হোক, আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। আমি চেষ্টা করি আপনাদেরকে আসলে বোঝানোর জন্য, কি কতটুকু বুঝতেছেন সেটা নির্ভর করতেছে আমার। আর আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন, কারণ আসলে কেমন কি হচ্ছে না হচ্ছে না, বা বুঝতেছেন নাকি বুঝতেছেন না, আরো ডিটেলসে বলবো না বেশি ডিটেলস বলতেছি, সেগুলো না জানাইলে আসলে ক্লাসগুলা ইফেক্টিভ হবে না। আপনারা অবশ্যই জানাবেন আর কমেন্টে। আর আমি চেষ্টা করবো অবশ্যই আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য। আশা করি আপনারা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝবেন, ক্লাসটা দেখবেন, শেয়ার করবেন। কারণ হচ্ছে আসলে অনেকে যারা পড়তে পারে না, তারা আসলে এইসব ক্লাসগুলো দেখে হইলেও আসলে মোটামুটি ধারণা নিয়ে নিতে পারবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ। আমি এটার উপর আরো ক্লাস দিব। হ্যাঁ, আর বিশেষ করে আপনারা যদি প্রবলেম দেন, তাহলে আমি আরো ওই প্রবলেমগুলো নিয়ে আরেকটা ক্লাস রেডি করে আরেকটা ক্লাস দিব। আর এরপরও আমি আরো কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আসবো নেক্সট ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আরো 2-3টা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আসবো। ওইগুলো দেখলে আশা করি মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।